সকাল সকাল উঠে আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে পড়লাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আর বলে রাখি, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ডিনার আর ব্রেকফাস্টটা হোটেল বুকিংয়ের সাথে কমপ্লিমেন্টারি ছিল। আজকে 6 তারিখ, আমাদের ট্রিপের সেকেন্ড ডে। এখন আমরা সিগিরিয়াতে হোটেল ছাড়ছি। হোটেল ছেড়ে এখন আমরা চলে যাব হচ্ছে ক্যান্ডির উদ্দেশ্যে। মাঝে যেগুলো সাইট সিনিংগুলো পড়ে সেগুলো করবার সময় আবার তার ছোট ছোট ক্লিপিংস নেব। এরপর আমাদের সিগিরিয়ার বাংলো নাইস প্যালেসকে বিদায় জানিয়ে আমরা চলতে শুরু করলাম ক্যান্ডির উদ্দেশ্যে। যাওয়ার মাঝে আমাদের বড় শহরগুলোর মধ্যে পড়েছিল হচ্ছে ডাম্বুলা। এরপর আমরা পৌঁছে গেলাম ডাম্বুলা গোল্ডেন টেম্পল। গোল্ডেন টেম্পলে ঢোকার মুখে একটা ছোট্ট বুদ্ধ মন্দির ছিল, তা সেটা দেখতে ছিল ঠিক এইরকম। এরপর সেই ছোট মন্দির থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম গোল্ডেন টেম্পলের একদম সামনে। আর এই ডান দিকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা ডাম্বুলা বেতার সম্প্রচার কেন্দ্র। বলে রাখি, এখানে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফিজ লাগবে না। এখানে আপনারা কোনো টিকিট ছাড়াই প্রবেশ করতে পারবেন। নাও এখন আমরা যাব ডাম্বুলা গোল্ডেন টেম্পলের পর ডাম্বুলা কেপ টেম্পল। এখানেও ওরকম স্টেয়ার কেস আছে, বাট হ্যাঁ কাল সিগিরিয়া লায়ন রক্সের চেয়ে অনেক কম। আর সিঁড়িগুলোর স্টেপসগুলো খুব একটা বড় না, হাঁটার জন্য প্রপার। চলুন তারপর পরে গিয়ে দেখা হচ্ছে। মানে হাঁটতে কোনো অসুবিধা হবে না, কিন্তু যত দূর এগোলো মাঝে মাঝেই সেখানে সিঁড়ি নেই, তাহলে সেখানে পাথরের ঢাল বেয়ে উঠতে হতো। ফলে সেখানে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা, বৃষ্টি পড়লে তো এখানে মারাত্মক সমস্যা হবে, সেটা দেখেই বোঝা যাচ্ছিল। কিন্তু যখনই আমরা ওপরে উঠলাম সেখান থেকে চারপাশের ভিউটা ছিল খুব সুন্দর। একদিকে গোল্ডেন টেম্পলের বুদ্ধ স্ট্যাচু, আর তার চারদিকে তাকে ঘিরে সবুজ গাছগাছালি আর জঙ্গল, আর দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো। এখানে হচ্ছে ফণিমনসা গাছগুলো ছিল অদ্ভুত রকমের গোল গোল দেখতে। এরপর আরও আস্তে আস্তে আমরা ওপরের দিকে উঠতে থাকলাম। তারপর সেখান থেকে গিয়ে এখানে ডাম্বুলা কেপ টেম্পলের ক্ষেত্রে এন্ট্রি ফিস ছিল 2000 টাকা, মানে 2000 LKR। এরপর অবশেষে আমরা পৌঁছলাম ডাম্বুলা কেপ টেম্পলে। এখানে সিঁড়ি তো সেভাবে বোনা যায়নি, কারণ কখনো ছিল স্লোপ, কখনো ছিল সিঁড়ি। তাও প্রায় এখানে 600 থেকে মোর দেন 600 স্টেপস তো এখানে ছিলই। এরপর আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম ডাম্বুলা কেপ টেম্পলের মধ্যে। এই ডাম্বুলা কেপ টেম্পলের মধ্যে অনেকগুলো কেপ থাকলেও মেন গুহা হচ্ছে 4টি। এই 4টির মধ্যেই রয়েছে গৌতম বুদ্ধ এবং আরও অন্যান্য বৌদ্ধ মধ্যে তার প্রতিচ্ছবি। এখানে মেনলি যেটা দেখতে পাওয়া যায় শায়িত বুদ্ধ, এখানে বুদ্ধদেব শুয়ে আছেন, আর তারই একটা প্রস্তর পুরো পাথরে খোদাই করা। চারদিকটা দেখলেই বোঝা যাবে যে জিনিসটা কতদিনকার পুরনো। আর এখানে পুজো করবার জন্য সামনে এখানে সবাই ফুল দিয়ে এখানে হচ্ছে তারা পুজো দেয়। আর এখানে হচ্ছে খুব নীলপদ্ম দেওয়ার এখানে প্রচলন আছে, মানে গৌতম বুদ্ধকে নীলপদ্ম দেয়।
এখানে চারদিকে দেওয়ালে বিভিন্ন রকমের ছবি আঁকা, যেরকম আগেকার দিনে হচ্ছে ইতিহাস বই আমরা পড়ে থাকি যে দেওয়াল চিত্র যেটাকে বলে বা গুহা চিত্র যেটাকে বলে, সেখানে একদম পরিষ্কারভাবে দেখতে পাওয়া যাবে। আর এই কেভ টেম্পলটার সেকেন্ড গুহাতে যখন আমরা যাব, সেখানে আগেরটায় যেমন শুধুমাত্র একা গৌতম বুদ্ধ ছিলেন, এখানে একা গৌতম বুদ্ধ নন, এখানে বৌদ্ধ ধর্মের সমস্ত মঙ্কস যারা এখানে এসেছিলেন ধর্ম প্রচার করতে বা আরও যারা ছিলেন তাদের সবাইকে এখানে তুলে ধরা হয়েছে। এগুলোকেও দেখলে বোঝা যাবে যে কতদিনকার পুরনো পাথরের, অনেকগুলোরই মোটামুটি রং চটে গেছে, কিছু কিছু ক্ষেত্রে ওপর থেকে হয়তো পাথরও খসে পড়ছে, সেই জন্য কিছু মেরামতির কাজও চলছে। কিন্তু যে দেয়ালের যে পুরনো দিনকার যে গুহাচিত্রগুলো সেটাও এখানে পরিষ্কারভাবে দেখতে পাওয়া যাবে। আর উপরের পাথরগুলো, ছাদগুলো এত সুন্দরভাবে করা যেন মনে হচ্ছে কেউ কাপড় বিছিয়ে রেখেছে বা কিছু টাইলস দিয়ে রেখেছে, মানে প্রত্যেকটা মানে খোদাই করাই, প্রিন্টিং করাটাই হচ্ছে সেরকমভাবে। আর এখানে ছোট থেকে বড় বিভিন্ন রকমের বিভিন্ন যারা ধর্মপ্রচারক ছিলেন তাদের সবাইকে এখানে হচ্ছে প্রতিস্থাপন করে রাখা আছে। আর সব শেষে আছে গৌতম বুদ্ধের একটি বড় মূর্তি। এখানে মন্দিরটা এতটাই বড় যে আমার পুরো ঘুরে দেখতে, পুরো ভিডিওটা করে সমস্তটাকে তুলে ধরতে কতক্ষণ টাইম লেগে গেল। আর এখানে প্রত্যেকটা যে গুহাচিত্রগুলো আঁকা না, সেগুলো হচ্ছে অপূর্ব সুন্দর। যেরকমভাবে প্রস্তর মূর্তিগুলো আছে, সিমিলারলি গুহার ছাদে সেরকমভাবে ছবি আঁকাও আছে। আগেই বলেছিলাম এখানে হচ্ছে প্রচুর নীল পদ্ম দেওয়া হয়, তার জন্য আলাদা করে চাষও করা হয়। তো আরও একটি গুহায় যখন ঢুকলাম সেখানেও সেম, এখানেও প্রায় সমস্ত ধর্মপ্রচারকদেরকে একসাথে এখানে একত্রিত করে রাখা আছে। আর তার সাথে রয়েছে অপূর্ব নয়ন ভোলানো গুহাচিত্র। এখানে গৌতম বুদ্ধকে একমাত্র যেখানে হচ্ছে বসা অবস্থায় দেখলাম, বাদ বাকি তিনটে ক্ষেত্রে আমি যেখানে দেখেছি সেখানেই শায়িত। এটি ছিল শেষ গুহা। এখানেও দেখুন গৌতম বুদ্ধ শুয়ে আছেন। এখানে মূলত গৌতম বুদ্ধের শুয়ে থাকা প্রস্তর মূর্তি এখানে দেখতে পাওয়া গেছে। আর এখানে যে পুরো কেভ টেম্পলটা যে পুরো পাথরের, আগ্নেয় পাথরের উপর করা, সেটা তার হাঁটাচলা করতে করতে চলার সময়তেই পুরোটা বোঝা যাবে। এরপর আমরা বেরোলাম ওখান থেকে, এবার নামার পালা। নামার সময় যে প্রাকৃতিক সৌন্দর্য, এক অপূর্ব সৌন্দর্য। সিঁড়িগুলো অত্যন্ত খাড়াই ছিল, ফলে নামার সময় যেহেতু প্রবলেম হয়নি, কিন্তু ওঠার সময় যখন উঠবেন তখন খুব সমস্যা হবে। আর এখানে বানরের উৎপাত প্রচুর। যখন নামবেন তখন আপনার তার চারপাশে থাকবে হচ্ছে শুধুমাত্র বানর। যেহেতু জায়গাটা ফরেস্ট এরিয়ার মধ্যে পড়ে, ফলে এখানে এই সমস্ত কিছু দেখতে পাওয়াই যাবে। আর সিঁড়িগুলো এখানে হচ্ছে খুব খাড়াই সিঁড়ি। এখানে একটা মজার ব্যাপার বলে রাখি, আমরা উঠেছিলাম হচ্ছে পেছন দিক দিয়ে, ফলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওঠার এক মেন ওয়ে, কিন্তু আমরা যেহেতু পেছন দিক দিয়ে উঠেছিলাম সেজন্য যখন নামছিলাম তখন আমাদের গাড়ি পার্ক করা ছিল বলে এখানে, সেটার জন্য আমরা এখান দিয়ে নেমেছিলাম। আশা করি ভিডিওটা দেখে আপনাদের খুব ভালো লেগেছে। আর আপনারা যদি কখনো যান শ্রীলঙ্কা বেড়াতে, তাহলে কখনোই এটাকে মিস করবেন না। থ্যাংক ইউ।